অবশ্যই সেই ডাকাতকে ধরার জন্য জয়ললিতা একটি STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেন। এই ডাকাতকে জীবিত বা মৃত ধরতে হবে। এই লাল চন্দন কাঠের মধ্যে এত বিশেষ কি যে এটি পাচার করা হয় এবং সময়সীমা ছাড়িয়ে তার পিছনে লেগে থাকে। এই বিজয় কুমার 1885 থেকে 1890 সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ SPG এর একজন সদস্য ছিলেন। এই ডাকাত পি শ্রীনিবাসের শিরচ্ছেদ করে তাকে হত্যা করে। তারপরে সে সন্তুষ্ট ছিল না, তারপর তার দলীয় সদস্যদের সাথে সে এই কাজটি করেছে যে সে ডাকাত দলের একজন প্রধান সহযোগী তার পক্ষে আনার জন্য সমস্ত উপায় ব্যবহার করেছিল এবং তাকে তার তথ্যদাতা করে তুলেছিল। এই লোকটি দ্বিতীয় বর্ষ সুবিধা ছিল জনসাধারণের সম্মুখে। পুষ্পা মুভি এতই পপুলারিটি পেল যে বলিউড মুভি বিজনেসকে ছাড়িয়ে গেল। এই মুভি এক বাস্তব কাহিনীর উপর নির্মিত। আজকে আপনাদের সেই বাস্তব কাহিনীটা শোনাবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন, বরাবরের মতো 1.25 স্পিডে চালাবেন এবং ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এটি 72 বছর আগে 18 জানুয়ারি 1952 সালে কর্ণাটকের ঘটনা। গোপীনাথ ধাম নামে একটি ছোট্ট গ্রামে একটি শিশুর জন্ম। মানচিত্রটি মনোযোগ সহকারে দেখুন। এটি কর্ণাটক আর এটি তামিলনাড়ু। এই গোপীনাথ গ্রামটি তাদের উভয়ের সীমান্তে অবস্থিত। এই শিশুটি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, এমন একটি পরিবার যারা কৃষিকাজ এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করত। এই শিশুটির পুরো শৈশব কেটেছে গোপীনাথ ধাম গ্রামের আশেপাশের ঘন জঙ্গলে। এই শিশুটি বড় হওয়ার সাথে সাথে বনের গভীর সম্পর্কে তার জ্ঞান অর্জন করে। অস্ত্র ব্যবহার, বন্দুক চালানো, পশু শিকার করা তার শখ হয়ে ওঠে। বড় হওয়ার পরে শিশুটি লাল চন্দন কাঠ পাতা শুরু করে। শুধু তাই নয়, এই ব্যক্তি অবৈধ শিকার করত, তা থেকে অর্থ আয় করত। মাত্র অল্প বয়সের মধ্যে সে 2000টিরও বেশি হাতি হত্যা করেছিল এবং কালোবাজারে তাদের দাঁত বিক্রি করে কোটি টাকা আয় করেছিল। কেবল শিকার থেকে নয়, সে জাপান এবং চীনের মতো আন্তর্জাতিক বাজারেও লাল চন্দন কাঠ বিক্রি করেছিল, পাচার করে কোটি কোটি টাকা আয় করছিল। এই লোকটি তার গ্রামের আশেপাশের জঙ্গল থেকে অবৈধ ব্যবসা শুরু করেছিল। 1900 সালে নাগাদ তার প্রভাব বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। বলা হয় যে এই লোকটি সেই জঙ্গলে বেঁচে থাকার জন্য এতটাই উপযুক্ত এবং নিখুঁত ছিল যে কেবল শব্দ শুনে সে বুঝতে পারত কোন প্রাণীটি আসছে এবং সে কত দূরে। এই লোকটি বনের প্রতিটি কোণ সম্পর্কে সচেতন ছিল। এখন স্পষ্টতই ব্যাপারটা হলো কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার জঙ্গলে এত কিছু ঘটেছিল, তাই পুলিশ চুপ করে বসে থাকতো না। পুলিশও হাত পা নাড়িয়ে দিচ্ছিল, কিন্তু মূল কথা হলো পুলিশ এই লোকটিকে একটি চুলো স্পর্শ করতে পারছিল না। 30 বছর ধরে তাকে অনুসন্ধান করার পরও পুলিশ এই লোকটিকে ধরতে পারেনি। এই লোকটির প্রথম সুবিধা ছিল যেহেতু সে 3টি রাজ্যের সীমান্তবর্তী জঙ্গল থেকে কাজ করত, তাই সে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে যেত। কিন্তু পুলিশের এলাকার একটু সীমাবদ্ধতা থাকার কারণে পুলিশকে থামতে হতো। এই লোকটির দ্বিতীয় বড় সুবিধা ছিল জনসাধারণের সমর্থন। যেসব গ্রামের মানুষ থেকে সে এই বনাঞ্চলে কাজ করত, সেখানকার মানুষ তাকে রবিন হুড বলে মনে করত। সে বেকারদের কর্মসংস্থান দিত, সে তার দলে অনাহারে মারা যাওয়া লোকদের অন্তর্ভুক্ত করত এবং তাদের লাল চন্দন কাটার কাজ দিত এবং বিনিময়ে তাদের অর্থ প্রদান করত। গ্রাম প্রবাসীরা এই লোকটির জন্য তথ্যদাতা হিসেবে কাজ করত। পুলিশ যখন এই লোকটিকে ধরার জন্য কোনো পরিকল্পনা করত, তখন এই গ্রামবাসীরা তাকে আগেই জানিয়ে দিত, যার কারণে পুলিশের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যেত। বন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা এই লোকটিকে আরও বেশি করে লক্ষ্যবস্তু করতে শুরু করলে এই লোকটির একজন সাধারণ চোরা কারবারি থেকে একজন বিপজ্জনক ডাকাতে পরিণত হতে থাকে। ফলস্বরূপ পরবর্তী 5 বছরে 1984, 1991, 1993, 2000, 2002 সালে এই লোকটি সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য এমন অপরাধ করেছিল যে একবারের জন্য পুলিশ বিশ্বাস করতে পারেনি এবং তার উপরে পুলিশ তাকে জীবিত বা মৃত ধরার জন্য তার মাথার উপর 4 কোটি টাকা পুরস্কার রেখেছিল। 1984 সালে তিনি একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। আসলে তিনি মাত্র 32 বছর বয়সে পা রেখেছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যার মানসিকতা ছিল যে তিনি কারো অধীনে কাজ করতে চাননি। স্থানীয় গুন্ডাদের থেকে নিজেকে উঁচু করে তোলার জন্য তিনি একটি কৌশল অবলম্বন করেছিলেন। একদিন তিনি জঙ্গলে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন এবং সেই এলাকার স্থানীয় ডাকাতদের আমন্ত্রণ জানিয়েছিলেন যে তিনি তাদের সকলকে একটি ভোজের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। কোনো অস্ত্র থাকবে না, আপনি বা আমি কেউই নয়। সর্বাধিক স্থানীয় ডাকাত এই আমন্ত্রণ গ্রহণ করছিলেন এবং সেই রাতে সকলের একটি সুন্দর খাবার খেয়েছিলেন। রাতের খাবারের পরে এই লোকটি সমস্ত ডাকাতকে মিষ্টি সুপারি দিত এবং মিষ্টি সুপারি দেওয়া তার নিজের গ্যাং সদস্যদের জন্য সবাইকে আক্রমণ করে তাদের শেষ করার জন্য একটি সবুজ সংকেত ছিল। এইভাবে এই লোকটি 1984 সালে সমস্ত স্থানীয় গুন্ডাদের নির্মূল করে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন। তারপর 1991 সালে তিনি পি শ্রীনিবাস নামে একজন পুলিশ অফিসারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি এই জায়গায় এবং সময়ে জঙ্গলে অস্ত্র ছাড়াই তোমার সাথে দেখা করব। যদি তোমার সাহস থাকে তাহলে এসে আমাকে ধরো, আমাকে গ্রেপ্তার করো, আমাকে জেলে দাও। পুলিশ অফিসার মিস্টার পি শ্রীনিবাস, যিনি কীর্তিচক্রেও ভূষিত হয়েছিলেন, তিনি এই কাজটি করেছেন। সে চ্যালেঞ্জ গ্রহণ করে জঙ্গলে চলে যায়। এই ডাকাত ছলচাতুরির সাথে পি শ্রীনিবাসের শিরচ্ছেদ করে তাকে হত্যা করে।
তারপরে সে সন্তুষ্ট ছিল না, তারপর সে তার দলের সদস্যদের সাথে এটি করে। এরপর 1993 সালে সে দুটি বড় অপরাধ করে। প্রথমটি ছিল 1993 সালের এপ্রিলে সে একজন পুলিশ অফিসার রামগোপাল কৃষ্ণকে একটি খোলা চ্যালেঞ্জ দেয় যে আমি এই দিনের সময় এই স্থানে দেখা করব, যদি তোমার সাহস থাকে তাহলে এসো, আমাকে গ্রেপ্তার করো। এখন যেহেতু এই ডাকাত ইতিমধ্যে সমাজের এত ক্ষতি করে ফেলেছে, যে পুলিশ সর্বদা তাকে গ্রেপ্তার বা মুখোমুখি করার জন্য প্রস্তুত ছিল, রামগোপাল কৃষ্ণ এই চ্যালেঞ্জ গ্রহণ করে 22 জন পুলিশ সদস্যকে সাথে নিয়ে সে এই ডাকাত কর্তৃক প্রদত্ত স্থানে যেতে শুরু করে। অবস্থানটি বুঝতে পারে এটি পাল্লার ব্রিজ বা কাবেরী নদীর একটি নৌপনদী, পাল্লার নদীর উপর নির্মিত। সে ব্যান্ডটি এগিয়ে যাচ্ছে, 22 জন পুলিশ সদস্য রয়েছে এবং পুলিশ জিপের পেছনে র্যাম্বো কৃষ্ণ তার দুই সঙ্গীকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। যদি তুমি এখনো পর্যন্ত লক্ষ্য না করে থাকো তাহলে এটি লক্ষ্য করে যে ডাকাত এবং তার সঙ্গীরা এখানে লুকিয়েছিল। সে র্যাম্বো গোপাল কৃষ্ণকে লোকেশন জানিয়েছিল, কিন্তু সে সেখানে ছিল না। যাই হোক, সে এখানে ল্যান্ড মাইল পুঁতে রেখেছিল এবং পুলিশ ব্যান্ডটি যেহেতু ওটার সাথে সাথে সে একটি বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণটিকে পাল্লার বিস্ফোরণ বলা হয়। পিছনে জিপে বসা র্যাম্বো গোপাল কৃষ্ণ বিস্ফোরণের কারণে গুরুতরভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এটি ছিল 1993 সালের প্রথম ঘটনা। যদি আমরা দ্বিতীয় ঘটনার কথা বলি তাহলে 2 নভেম্বর 1993 তার এলাকার জঙ্গলের একটি গ্রামে সে 8 জন রাখালকে সন্দেহ করেছিল যে তারা পুলিশের গুপ্তচর। আশ্চর্যজনকভাবে এই ডাকাত তাদের 8 জনকে কিন্তু হত্যা করেছিল। তারপর আবার 2000 সালে সে কিছু অবিশ্বাসী ঘটনা ঘটিয়েছিল। আপনি তো তাকে চেনে, বিখ্যাত কন্নড় সিনেমার অভিনেতা মিস্টার পুনিত রাজকুমার, যিনি 3 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তার বাবা কানাডার কিংবদন্তি অভিনেতা ডক্টর রাজকুমারকে এই ডাকাত তার বাড়ি থেকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। আসলে সেই রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং ডক্টর রাজকুমার তার ফার্ম হাউসের একটি ঘরে টিভি দেখছিলেন। এই ডাকাত তার বাড়িতে ঢুকে বলে, আমরা চাই স্যার, প্রবল বৃষ্টির মধ্যেই ডাকাত ডক্টর রাজকুমারকে তার জঙ্গলে নিয়ে গেছে। এই ডাকাত ভেবেছিল যে সে যদি বড় লোকদের গ্রেপ্তার করে তাহলে তার বিনিময়ে সে অনেক টাকা পাবে। সে ডক্টর রাজকুমারকে অল্প সময়ের জন্য নয়, 108 দিনের জন্য, অর্থাৎ 1.5 মাসের বেশি সময় ধরে অপহরণ করেছিল এবং অবশেষে এই ডাকাত ডক্টর রাজকুমারকে মুক্তি দেওয়ার বিনিময়ে কোটি টাকা পেয়েছিল। একইভাবে 2002 সালে এই ডাকাত কর্ণাটকের একজন মন্ত্রী এস নাগাপ্পাকে অপহরণ করে এবং তার বাড়ি থেকে অপহরণ করার পর তাকে জঙ্গলে নিয়ে যায়। আমি মন্ত্রী এস নাগাপ্পার বিনিময়ে এই ডাকাত থেকে নিয়েছিলাম। সে তার সহযোগী ডাকাতদের জেল থেকে মুক্তি দেওয়ার দাবি করেছিল। এই নাগাপ্পাকে গ্রেপ্তার করার অনেক মাস হয়ে গেছে এবং হঠাৎ তার বাড়িতে একটি ক্যাসেট আসে। মন্ত্রী এস নাগাপ্পার পরিবার সেই ক্যাসেটটি অনুসন্ধান করে দেখতে পাই যে ডাকাতটি সম্পূর্ণরূপে প্রকাশ করেছে যে আমি ঈশ্বরের নামে শপথ করছি যে এই নাগাপ্পাকে হত্যা করিনি। জয়া ললিতা মন্ত্রী এস নাগাপ্পাকে হত্যা করেছিল। সে বলেছিল যে একদিন পুলিশ জঙ্গলে এসে তার দলকে আক্রমণ করে এবং মন্ত্রী এস নাগাপ্পা তাদের সাথে সেখানে উপস্থিত ছিলেন। ডাকাত এবং তার দলের সদস্যরা মন্ত্রী এস নাগাপ্পাকে পালাতে বলেছিল। তিনি সেখানে দাঁড়িয়েছিলেন এবং পুলিশের ছোড়া গুলির মধ্যে একটি মন্ত্রী এস নাগাপ্পার গায়ে লাগে। তারপর আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম যে পুলিশ জনসমক্ষে মন্ত্রী এস নাগাপ্পার মৃত্যুর ঘোষণা দেবে, কিন্তু যখন পুলিশ কোনো ঘোষণা দেয়নি তখন আমার কাছে একটি অদ্ভুত মনে হয়েছিল। তাই আমি মন্ত্রী এস নাগাপ্পার বাড়ি থেকে এই ক্যাসেটটি পেয়েছি। আচ্ছা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে 2002 সালে জয়ললিতার উপর জনসাধারণ এবং রাজনৈতিক চাপ বাড়তে শুরু করে। যে পুলিশ অফিসার সহ 120 জনের জন্য বেশি মানুষকে হত্যা করেছে, যে 2000 জনের বেশি মানুষ হত্যা করেছে, যে কোটি কোটি টাকা লাল চন্দন পাচার করেছে, এত অপরাধের পরেও কিভাবে তাকে ধরা হচ্ছে না? অবশেষে এই ডাকাতকে ধরার জন্য জয়ললিতা একটি STF অর্থাৎ বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন। এই STF এর একমাত্র কাজ ছিল জীবিত বা মৃত এই ডাকাতকে ধরা। মূল কথা হলো এই STF সত্যিই এত বিশেষ ছিল কারণ STF এর নেতৃত্বে ছিলেন এই গল্পের নায়ক IPS বিজয় কুমার। 1985 থেকে 1990 সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ PG অর্থাৎ এর অংশ ছিলেন। STF এর পূর্ণ শক্তি নিয়ে ডাকাত অনুসরণ করেছিল। STF প্রথমে এই ডাকাতকে দলের একজন প্রথম সহযোগী সমস্ত উপায়ে তাদের পক্ষে নিয়ে এসেছিল এবং তাকে তাদের তথ্যদাতা বানিয়েছিলেন। এখন এই ডাকাত সাক্ষাৎকার দিতে এবং জনসাধারণের সামনে নিজেকে উপস্থাপন করতে খুব পছন্দ করত। সাবধানে বুঝুন কিভাবে আসলে একদিন থানায় অনুষ্ঠিত একটি সভায় প্রজেক্টর এই ডাকাতটির সাক্ষাৎকার চলছিল এবং সমস্ত পুলিশ সদস্য তাকে কিভাবে ধরা যায় তা নিয়ে আলোচনা করছিল। বিজয় কুমারও সেখানে উপস্থিত ছিলেন। বিজয় কুমার লক্ষ্য করলেন যে যখন এই ডাকাতটি চিঠি পড়ছিল তখন সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, যার অর্থ হলো তার চোখে অবশ্যই কোনো সমস্যা ছিল, যার কারণে সে ঠিক মতো শব্দ দেখতে পাচ্ছিল না। বিজয় কুমার এখান থেকে একটা ধারণা পেলেন। তিনি জানতেন যে এই ডাকাতের নেটওয়ার্ক জঙ্গলে লুকিয়ে আছে, এটি এতটাই বিস্তৃত যে জঙ্গলে তাকে ধরা অসম্ভব। তাই তারা ভাবলেন যে তার খারাপ চোখ ব্যবহার করে তাকে জঙ্গল থেকে বের করে আনা উচিত। বিজয় কুমার খুব সুচিন্তিত এবং শক্তিশালী পরিকল্পনা করছিলেন। এই ডাকাত দলের কিছু সহযোগীর মাধ্যমে যাদের বিজয় কুমার মন জয় করেছিলেন, তিনি এই ডাকাতকে তাদের চোখের চিকিৎসা করাতে রাজি করেন। অবশেষে এই ডাকাত তার সহযোগীদের উপর আস্থা রেখে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে চিকিৎসার জন্য শহরে যেতে রাজি হয়। এই ডাকাতকে চিকিৎসার জন্য ধর্মপুরী হয়ে
সালেমে আসতে হয়েছিল, কারণ এই সবই ছিল একটি পরিকল্পনা। আসলে সেখানে কোনো হাসপাতাল বা অ্যাম্বুলেন্স ছিল না। ডাকাতকে নিতে যাওয়া এই অ্যাম্বুলেন্সটি এসটিএফের লোকেরাই সাজিয়েছিল, এবং আসলে এই অ্যাম্বুলেন্সের সালেম এর বানান ভুল ছিল, সালেম এর পরিবর্তে সালেম লেখা ছিল। এই অ্যাম্বুলেন্সের নাম ছিল কোকন। তাই এই ডাকাতকে ধরার পুরো পরিকল্পনার নাম ছিল অপারেশন কোকুন। অবশেষে এই অ্যাম্বুলেন্সটি জঙ্গল থেকে বেরিয়ে এসে শহরের হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য প্রস্তুত। এটি চলে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে সামনে বসে থাকা চালক এবং সহচালক হলেন এসটিএফ এর লোক, এবং ডাকাতের দুই সঙ্গী অ্যাম্বুলেন্সের পিছনে বসেছিল। এবার সেই স্থানে আসি যেখানে পুলিশ তাদের পুরো পরিকল্পনা সফল করেছিল। এই ডাকাতকে শেষ করার জন্য পুলিশের কাছে এটিই ছিল শেষ এবং সেরা সুযোগ। সুতরাং এসটিএফ এর লোকেরা ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল। রাস্তার পাশে একটি ছোট স্কুল ছিল যেখান দিয়ে অ্যাম্বুলেন্সটি আসছিল। রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য এসটিএফ এর লোকেরা আগবর্তী একটি ট্রাক এনে এখানে পার্ক করে এসটিএফ এর লোকেরা ইতিমধ্যে এই স্থান থেকে 3 কিলোমিটার দূরে একটি অগ্নিবাণ পার্ক করে রেখেছিল, যাতে অ্যাম্বুলেন্সটি পাশ দিয়ে যাওয়ার সাথে সাথে অগ্নিবাণে তাকে এসটিএফ এর লোকেরা সামনের প্রধান স্থানগুলি সম্পর্কে অবহিত করে। কেবল ট্রাকটি নয়, এসটিএফ এর লোকদের আরেকটি গাড়িও মূল স্থানে পার্ক করা হয়েছিল, এবং এই দুটি গাড়ি থেকে নেমে যাওয়ার পরে এসটিএফ এর সমস্ত লোক ইতিমধ্যে তাদের অবস্থান নিয়েছিল। আপনি নিশ্চয়ই সবুজ সঙ্গে সমস্ত এসটিএফ এর লোকদের ইতিমধ্যে তাদের নিজ নিজ অবস্থানে থাকতে দেখেছেন। কেউ কেউ বা স্কুলের ছাদে, কেউ মাঠে, আর কেউ গাড়ির সামনে, আর কেউ বা পিছনে ইত্যাদি। তারপর এসটিএফ এর লোকেরা যা ভেবেছিল তা ঘটেছিল। রাস্তা বন্ধ ছিল, তাই অ্যাম্বুলেন্সটি সেখানেই থামে। অ্যাম্বুলেন্স থামার সাথে সাথে চালক এবং সহচালক যারা এসটিএফ এর লোক ছিল দুজনে নেমে পালিয়ে যায়। তারপর এসটিএফ এর লোকেরা অ্যাম্বুলেন্সটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে। এসটিএফ এর লোকেরা এই ঘোষণা দিয়ে ডাকাতকে সতর্ক করে আত্মসমর্পণ করতে বলে। ডাকাত রাজি হয়নি। তারপর যা ঘটেছিল তাই ঘটেছিল। এই এসটিএফ এর লোকেরা আগে থেকেই ভেবেছিল তারা সবাই মিলে অ্যাম্বুলেন্সটিকে এমনভাবে ভেঙে ফেলে যে মোট 338টি গুলি ছোড়া হয়, এবং অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ডাকাত এবং তার দুই সঙ্গী নিহত হয়। এটি একটি বাস্তব ঘটনা, এবং শুরুতে সবকিছু শোনার পর মনে হয় এটি পুষ্পা সিনেমার আসল গল্প, কিন্তু উত্তর হলো না। এটি দক্ষিণ ভারতের সবচেয়ে বড় ডাকাত বীরপ্পনের আসল গল্প। এটি আলাদা বিষয় যে সিনেমাটি মুক্তি পাওয়ার অনেক পরে দাবি করেছিলেন যে পুষ্পা সিনেমাটি বীরপ্পনের জীবনের উপর ভিত্তি করে তৈরি। একই পোশাক, একই চোরাচালানের মামলা অতিরিক্ত। আসলে অন্ধ্রপ্রদেশের বনকর্মীরা পুষ্পা সিনেমার বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন। পুষ্পা সিনেমার মাধ্যমে বীরপ্পন সমাজের অনেক ক্ষতি করেছে, এবং তার কাজগুলোকে বীরত্বপূর্ণভাবে তরুণদের সামনে উপস্থাপন করা সমাজকে খুব ভুল বার্তা দেয়। এখন ব্যক্তিগতভাবে আমার মনে দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন ছিল যে এটি পুষ্পা সিনেমার গল্প হোক বা বীরপ্পনের গল্প, এই লালচন্দ্র এমন কি আছে যে এটি এত পাচার করা হয় এবং সবাই সীমা ছাড়িয়ে যায়। সন্দেহ নাই যে লালচন্দন কাঠ যৌন ইচ্ছা বৃদ্ধিতে সাহায্য করে, এবং এটি একমাত্র কারণ নয়। এর চাহিদার পিছনে অন্যান্য কারণগুলি বোঝার চেষ্টা করার আগে আপনার বুঝতে হবে এটি লালচন্দনের কাঠ। এই গাছগুলি বেশিরভাগ দক্ষিণ ভারতের বনে পাওয়া যায়। ভারত লালচন্দন গাছের বৃহত্তম রপ্তানিকারক এবং হাজার হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করে। এটা বলা ভুল হবে না যে পৃথিবীতে জন্মানো এই লালচন্দন সোনার চেয়ে কম নয়। প্রথমত বুঝতে হবে যে এটি পুরো কাঠের চাহিদা সমান নয়। এর বাইরের অংশটি কেবল চাল। এর বাইরে আরও দুটি প্রধান অংশ রয়েছে। ভিতরে যে সাদা রঙের কাঠ দেখতে পাবেন তাকে স্যাফাউড বলা হয়, এবং ভিতরে যে লাল রঙের কাঠ দেখতে পাবেন তাকে হার্ডউড বলা হয়। এই হার্ডউডের প্রধান জিনিস, এটি সবচেয়ে বেশি বিক্রি হয়। হার্ডউডের চাহিদা রয়েছে। এটি মাত্র 15 থেকে 30 সেন্টিমিটার, যার অর্থ এই প্রস্তে বৃদ্ধি পেতে 18 বছর বয়স লাগে। কেবল গত কয়েক বছর ধরে 9 শতাব্দী ধরে লাল চন্দন গাছ বৃদ্ধি পাচ্ছে। এই গাছের চাহিদা ছিল। 1972 সালে টিপু সুলতান এই গাছটির নামকরণ করেছিলেন রয়্যাল ট্রি। এতে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। জাপান ও চীনের বাদ্যযন্ত্র তৈরিতেও কিন্তু লাল চন্দন ব্যবহার করা হয়। দামি আসবাবপত্র তৈরিতেও লাল চন্দন কাঠ ব্যবহার করা হয়। লাল চন্দন কাঠের তৈরি চেয়ারের দাম 10 লক্ষ রুপি, যার চন্দনের ওষুধি গুণ রয়েছে। এটি ডায়রিয়া, লিভারের রোগ, রক্তের ওষুধে ব্যবহৃত হয়। অ্যাপ্রোসেকশনের লাল চন্দন কাঠ ব্যবহার করা হয়। অ্যাপ্রোসেকশন মানে এমন কিছু যা যৌন ইচ্ছা বাড়ায়, উদ্দীপিত করে। কাঠ ত্বককে মসৃণ করে। ব্রণ, জ্বালা পড়া, ব্রণ ও দাগ বিনিময়ে এটি খুব কার্যকরী। ইউরোপীয় চিকিৎসা লাল চন্দন রঙিন এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীন মিশরীয়রা মৃতদেহে লাল চন্দন কাঠ ব্যবহার করতো। তারা মৃতদেহ লাল চন্দন কাঠ লাগাতো। তারা এর পেস্ট লাগাতো যাতে শরীর দ্রুত পচে না যায়। লাল চন্দনের অন্যতম প্রধান ব্যবহার হলো সুগন্ধিতে। এর সুগন্ধি বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে সুগন্ধি শিল্পের প্রচুর চাহিদা রয়েছে। লাল এটি খোদাই এবং সাজসজ্জা জিনিসপত্র কিন্তু প্রচুর ব্যবহৃত হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এর জিনিসপত্র খুব বেশি দামে বিক্রি হয়। লাল চন্দন মালা তৈরিতেও ব্যবহৃত হয়। আপনি এই লাল চন্দন কাঠ দিয়ে তৈরি একটি মালা হচ্ছে 185 রুপিতে দেখতে পাবেন। সাধারণ মালা হচ্ছে 50 রুপি থেকে 1 রুপিতে পাওয়া যায়। লাল চন্দন ধূপকাঠি এবং আগরবাতিতে কিন্তু ব্যবহৃত হয়। এছাড়া হিন্দু ধর্মে এর পেস্ট দেবতার মূর্তিতেও কিন্তু লাগানো হয়। আশা করি এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন কেন লাল চন্দন পাচারের এত গল্প রয়েছে।
ভারতের সরবরাহ চাহিদা অনুপাত খুবই বিঘ্নিত। এই গাছ প্রস্তুত হতে 20 থেকে 30 বছর সময় লাগে, তাই সরবরাহ কম, কিন্তু এই কাঠের সুবিধা অনেক বেশি, তাই চাহিদা বেশি। এর ফলে 1 টন লাল চন্দনের দাম লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত হতে পারে। আশা করি আপনারা আজকে এই লাল চন্দনের কাহিনীটা বুঝতে পেরেছেন। যদি মনে হয় যে অনেক ইনফরমেশন পেয়েছেন লাল চন্দন সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে দেখলে ফলো করবে এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।